হ্যালো স্টুডেন্ট, স্বাগত জানাই তোমাদের বাংলা একাডেমি চ্যানেলে। আজকে আমরা আবার তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাস 8-এর একটি কবিতা, বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান। কবিতাটি তোমাদের কারো কারো কাছে বুঝতে অসুবিধা হয়েছে এবং এই কবিতার মধ্যে দিয়ে কিছু শব্দের অর্থ রয়েছে, কঠিন কঠিন শব্দ, যেগুলো বুঝতে তোমাদের খুব অসুবিধা হচ্ছে। তোমরা অনেকে আমাকে মেসেজও করেছো, অনেকে কমেন্টেও লিখেছো। ওই জন্য আমি কবিতাটা তোমাদের জন্য আবার নতুন করে ক্লাসে নিয়ে এলাম। ঠিক আছে, এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা জানবো খুব ভালো করে কি বলা রয়েছে এবং শব্দের অর্থগুলো কি কি, এবং এর মধ্যে কি কি প্রশ্ন উত্তর হতে পারে, কি কি প্রশ্ন আসবে, এমসিকিউ, সমস্ত কিছু ছোট বড় সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব এবং কবিতাটা জলের মতো সহজ করে আমরা বুঝে নেব, যাতে কারো কোনো অসুবিধে না হয়। ওই জন্য তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকো। কবিতাটা যা যা বলছি শোনো, সমস্ত কিছু বুঝতে পারবে, কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি কবিতায় চলে যাই। কবিতা পড়তে গেলে আমরা প্রথমেই বলেছিলাম, একটা কবিতা বুঝতে গেলে বা কবিতা জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে লেখক সম্বন্ধে বা কবির সম্বন্ধে। এখানে লেখক হচ্ছেন আমাদেরকে বুদ্ধদেব বসু, তাই তো? হাওয়ার গান কবিতার লেখক হচ্ছেন বুদ্ধদেব বসু, তাই তো? চলো আমরা আগে লেখকের সম্বন্ধে, কবির সম্বন্ধে একটু বিস্তারিতভাবে বা একটু হালকাভাবে ছোঁয়া নিয়ে নিই বা জেনে নিই। ঠিক আছে, আমরা এখানে বড় করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, আর কোনো অসুবিধা হবে না। চলো শুরু করি তাহলে। দেখো কি বলা হচ্ছে এখানে, বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর জন্ম কত সালে? 1908 সালে। আর মৃত্যু কত সালে? 1974 সালে। মানে 8 সাল বলতে তোমার ভারতবর্ষ স্বাধীনের আগে তিনি জন্মগ্রহণ করছেন এবং ভারতবর্ষ স্বাধীনের পরে তিনি মারা যাচ্ছেন, তাই তো? দেখো, তিনি হচ্ছেন একজন কবি। তিনি কবিতা লিখেছেন, ওই জন্য আমরা তাকে কবি বলে পরিচিত আমাদের কাছে। ঔপন্যাসিক কেন বলছি? তিনি বিভিন্ন উপন্যাস লিখেছেন, ওই জন্য আমাদের কাছে তিনি পরিচিত ঔপন্যাসিক বলে। তিনি ছোট গল্প লিখেছেন, ওই জন্য আমরা তাকে ছোট গল্পকার বলছি। তিনি নাটক লিখেছেন, ওই জন্য আমরা তাকে নাট্যকার বলছি। তিনি প্রবন্ধও লিখেছেন, ওই জন্য আমরা তাকে প্রাবন্ধিকও বলছি। এছাড়াও তিনি লিখেছেন কি শিশু সাহিত্যিক ও সমালোচনা। সমালোচনা যেগুলো নিয়ে আমরা আলোচনা হয় শিশুদের নিয়ে, শিশু সাহিত্য নিয়ে বিভিন্ন সমালোচনাও তিনি করেছেন। ঠিক আছে, সাহিত্যের সমস্ত শাখাতেই তার প্রতিভার স্বাক্ষর মেলে বলছে। কেন বলছে কথাটা? সাহিত্যের সমস্ত শাখা, শাখা বলতে আমরা ডাল বুঝি, তাই তো? একটা গাছের ডাল বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে, তাই তো? সেই রকমই আমাদের বাংলাটা কি, বাংলা সাহিত্যটা কি একটা গাছ, তাই তো? আর সেই গাছের ডাল নানা দিকে ছড়িয়ে গেছে, শাখাগুলো ছড়িয়ে গেছে কিসে কিসে? কবিতায়, উপন্যাসে, ছোট গল্পে, নাটকে, প্রবন্ধে এবং শিশু সাহিত্য বিভিন্ন শাখাতেই এই শাখাগুলো ছড়িয়ে গেছে। একটা গাছের শাখা, সাহিত্য একটা হচ্ছে গাছ, আর তার শাখাগুলো হচ্ছে এইসব। ঠিক আছে, এইসব শাখাতেই তার প্রতিভার স্বাক্ষর মেলে বলছেন। তিনি যা প্রতিভাধর ব্যক্তি ছিলেন তার স্বাক্ষর মেলে তার এইসব লেখাগুলোতেই। তিনি কবিতা, নাটক, উপন্যাস, গল্প, প্রবন্ধ এইসবের মধ্যে দিয়েই তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন লেখার মধ্যে দিয়ে। ঠিক আছে, বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থের মধ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য কি, চলো আমরা জেনে নিই। বন্দির বন্দনা একটা কাব্যগ্রন্থ, কঙ্কাবতী, দ্রৌপদীর শাড়ি, যে আধারে আলোর অধিক, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর। ঠিক আছে, একসাথে রয়েছে এটা, হ্যাঁ? এগুলো হচ্ছে তার এক একটা কাব্যগ্রন্থ। তোমাদের মনে এবার প্রশ্ন জাগতে পারে, আচ্ছা কাব্যগ্রন্থ কি? তাই তো, প্রশ্ন জাগতেই পারে তোমাদের মনে, কাব্যগ্রন্থ জিনিসটা কি? তখন তো তুমি দোটানায় পড়ে যাবে, বুঝতে পারবে না। কাব্যগ্রন্থ বলতে কি তাহলে কবিতা? না, কখনোই নয়। একটা কাব্যগ্রন্থকে আমরা কবিতা কখনোই বলতে পারি না। দেখো বুঝে নাও জিনিসটা, বুঝিয়ে দিচ্ছি। আমি ক্লাস 10-11 গুলোতে খুব ভালো করে বলেছি, তোমরা চাইলে দেখে নিয়ে আসতে পারো ওই ক্লাসগুলো, কিন্তু আমি ছোট করে এখানে তোমাদের বলে দিচ্ছি এখন। ঠিক আছে, দেখো এখানে আমাদের হাতের কাছে রয়েছে একটা বই। এটা একটা বই, ঠিক আছে? এখানেও রয়েছে একটা বই। এই বইটাকে ধরো তোমাদের টেক্সট বই যেটা রয়েছে, তোমরা যেটা এখন পড়ছো, একটা টেক্সট বই, সাহিত্য মেলা। বইটা হচ্ছে তোমাদের সাহিত্য মেলা, ঠিক আছে? এবং এই বইয়ে তোমরা কি কি পাও? এখানে বিভিন্ন কবির লেখা বিভিন্ন গল্প পাও, বিভিন্ন উপন্যাস পাও, বিভিন্ন প্রবন্ধ পাও, বিভিন্ন কবিতা পাও, তাই তো? এইসব
নাটকও পাও বিভিন্ন, তাই তো? এইসব জিনিসগুলো একটা বইয়ের মধ্যে তুমি পাও, এবং সেটা কি একজনের পাও? একজনের পাও না, সেটা অনেক জনের লেখা পাও। অনেক লেখকের লেখা এই বই রয়েছে, ওই জন্য একে আমরা কখনোই একটা কাব্যগ্রন্থ বলতে পারবো না। কাব্যগ্রন্থ আমরা কাকে বলবো? কাব্য গ্রন্থ, তাই তো? একটু লিখতে অসুবিধে হচ্ছে, বুঝে নেবে। হ্যাঁ, গ্রন্থ, কাব্যগ্রন্থ। শব্দ দুটোর মধ্যে দেখো, একটা হচ্ছে কাব্য, একটা হচ্ছে গ্রন্থ। কাব্য মানে কি? কাব্য মানে কবিতা, তাই তো? কবিতা, পদ্য, আমরা বলতে পারি ছড়া, এই সব শব্দের অর্থগুলো বা শব্দার্থগুলো হচ্ছে এর কাব্যের শব্দার্থ, ঠিক আছে? তাহলে আমরা সাধারণ একটা শব্দ সহজ নিয়ে নিই অর্থের। কাব্য শব্দের অর্থ কবিতা। গ্রন্থ শব্দের অর্থ কি? গ্রন্থ শব্দের অর্থ হচ্ছে কি? বই, তাই তো? গ্রন্থাগার আমরা বলি, লাইব্রেরি যাকে ইংরেজিতে বলি, তাই তো? লাইব্রেরিতে কি থাকে? বই থাকে তো। তাহলে গ্রন্থ মানে কি? বই, তাই তো? কাব্য মানে কবিতা, গ্রন্থ মানে বই। তাহলে কি বলছেন? গ্রন্থ কাকে বলবো আমরা? একে আমরা গ্রন্থ বলতে পারি। গ্রন্থের পর্যায়ে এ পড়বে, ঠিক আছে? কিন্তু কাব্যগ্রন্থের মধ্যে কিন্তু এ পড়বে না। কেন পড়বে না? কারণ কাব্যগ্রন্থ বলবো যেটা শুধুই কবিতার বই, সেটা শুধুই কবিতার বই। ধরো এটা একটা কবিতার বই, ঠিক আছে? এটা একটা কবিতা নিয়ে বই লেখা হয়েছে, ঠিক আছে? ধরো আমি এখানে নাম, ধরো এখানে, ধরো এটা মিটিয়ে আমি এখানে, তোমরা বুঝবে ভালো করে জিনিসটা, ঠিক আছে? এই দেখো কঙ্কাবতী এখানে নাম বলেছে, আমি এই বইটার নাম দিলাম কি? কঙ্কা, কঙ্কাবতী, তাই তো? কঙ্কাবতী। এই যে কঙ্কাবতী নাম দিলাম বইটার, এটা কিন্তু শুধু কার লেখা? এটা কিন্তু একজনের লেখা। কার? বুদ্ধদেব বসুর লেখা। যেটা একজনের লেখা, বোঝো জিনিসটা, যেটা একজনেরই লেখা একটি কাব্যগ্রন্থ হতে হবে তাকে। এবং সেই কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো কবিতা থাকবে, একটা নয়, দুটো নয়, 10টা, 15টা, 20টা, 100টা, 130টা, 150টা, যত খুশি কবিতা থাকতে পারে, ঠিক আছে? একটা কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো কবিতা থাকতে পারে। এটা যেমন একটা কাব্যগ্রন্থ আমরা একে বলবো। তাহলে কঙ্কাবতী একটা কাব্যগ্রন্থ আমরা বলবো, এবং এর ভিতরে অনেকগুলো কবিতা রয়েছে, এবং কবিতাটা কিন্তু একজন লেখকেরই রয়েছে। কার লেখা? বুদ্ধদেব বসুরই লেখা। এখানে কিন্তু আর অন্য লেখক নেই, এখানে কিন্তু গল্প নেই, উপন্যাস নেই, অন্য কিছু নেই, শুধুই রয়েছে কিন্তু কবিতা আর কবিতা, কবিতা আর কবিতা। তাহলে কাব্যগ্রন্থ মানে কবিতার বই, আর এই কবিতার বই রয়েছে অনেকগুলো কবিতা, ঠিক আছে? সেটাকেই আমরা বলছি কাব্যগ্রন্থ। তাহলে কি বলবো? একজন লেখকেরই লেখা অনেকগুলো কবিতা সমাহারে তৈরি একটি বইকেই বলবো আমরা কাব্য গ্রন্থ, তাই তো? তাহলে কঙ্কাবতী, এগুলো হচ্ছে বন্দনার বন্দনা, কি বলছে, বন্দির বন্দনা, দ্রৌপদীর শালী, এগুলো সব এক একটা কাব্যগ্রন্থ। আর এগুলোর মধ্যে অনেকগুলো কবিতা আছে, ঠিক আছে? এগুলোর মধ্যে অনেকগুলো কবিতা রয়েছে, এগুলো হচ্ছে একটা কবিতার বই। হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো কবিতা রয়েছে। তাহলে বুঝতে পারলে কাব্যগ্রন্থ কাকে বলে। সেই রকমই এগুলো হচ্ছে তার এক একটা কাব্যগ্রন্থ, ঠিক আছে? তারপরে কি বলছে চলো আমরা জেনে নিই। তিনি কি বলছে? তিনি কবিতা পত্রিকায় সম্পাদনা করেছেন। সম্পাদনা আমরা কি বুঝি? যারা বই ছাপায়, ঠিক আছে? যারা বই প্রকাশ করে তাদেরকে বলি আমরা সম্পাদক। তাহলে যিনি করেন, তাহলে আমি তাকে বলি সম্পাদনা। যিনি করছেন, কি করছেন? সম্পাদনা করছেন। কি করছেন? কবিতা পত্রিকার সম্পাদনা। কবিতা বলতে কবিতা পত্রিকা তখনকার যুগে একটা খবরের কাগজ ছিল, ঠিক আছে? কবিতা পত্রিকা নামক, এবং তার কি করছে? তিনি সম্পাদনা করছেন, সেটা ছাপাচ্ছেন, ঠিক আছে? শিশুদের জন্য তিনি লিখেছেন কি কি, চলো আমরা জেনে নিই। কান্তি কুমারের পঞ্চকাণ্ড, ঘুম পাড়ানি, এলোমেলো প্রভৃতি, এই সবগুলো লিখেছেন তিনি ছোটদের জন্য বা শিশুদের জন্য, ঠিক আছে? রবীন্দ্রনাথের পরে এমন বহুমুখী প্রতিভা বাংলা সাহিত্যে বিরল। বলছে রবীন্দ্রনাথের পর, দেখো একটা রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু অনেক কিছু লিখেছেন। কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, ছোট গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, শিশু সাহিত্য তো লিখেছেনই, এবং গানও লিখেছেন, যেটা গানটা এখানে বুদ্ধদেব বসুর ক্ষেত্রে নেই, ঠিক আছে? ওই জন্য বলছি দেখো,
রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বিশ্ব দরবারে স্থান করে নিয়েছেন সমস্ত কিছু লিখে, সেরকমই কবি বুদ্ধদেব বসু তার মতনই অনেক কিছু লিখতে চেয়েছেন। ওই জন্য বলছেন রবীন্দ্রনাথের পরবর্তী এরকম বহুমুখী, মানে অনেক কিছু, বহুমুখী বলতে কবিতা লিখেছেন, ঔপন্যাসিক, বহুমুখ মানে কি, বহু অনেক কটা মুখ যার, কবিতা একটা মুখ, উপন্যাস একটা মুখ, ছোট গল্প একটা মুখ, নাটক একটা মুখ, প্রবন্ধ একটা মুখ, এরকম অনেক মুখ নিয়ে বহুমুখী প্রতিভা বাংলা সাহিত্যে বিরল, ওই জন্য বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো কাব্যগ্রন্থ কাকে বলে? তাহলে আর এটা বলতে হবে না। চলো আমরা এই প্রশ্ন উত্তর দুটি করে নিই। কি বলা হচ্ছে এখানে? প্রথম প্রশ্ন বলছে বুদ্ধদেব বসু রচিত দুটি কাব্যগ্রন্থের নাম কি? লিখে নেবে, বন্দির বন্দনা, কঙ্কাবতী, এইসব। ঠিক আছে, তারপরে কি বলছে, তিনি কোন পত্রিকা সম্পাদনা করতেন? তিনি কবিতা পত্রিকা সম্পাদনা করতেন। ঠিক আছে, তাহলে লেখক সম্বন্ধে আমরা তো একটা সাধারণ ধারণা এলো, একটা সাধারণ ধারণা, তাই তো? আমরা কবি বুদ্ধদেব বসুর সম্বন্ধে একটা সাধারণ ধারণা পেলাম, তাই তো? এইবার আমরা জানবো কোথায়? এবার আমরা চলে আসবো সরাসরি কবিতাতে, তাই তো? কবিতাটা এবার ভালো করে বুঝবে, ঠিক আছে? আর আমি প্রথমেই বলে দিয়েছি, সব কবিতায় আমি বলে দিই, যখন আমি বলবো, যখন আমি বোঝাবো জিনিসগুলো, এই কবিতার বিষয়বস্তুগুলো, এই কবিতার ঘটনাগুলো, তখন তোমরা কি করবে? তোমরা যে সেই জিনিসটা নিয়ে ভাববে, চোখ বন্ধ করে, চোখ খোলা রেখে, যে যেমন করে পারবে জিনিসটা ভাববে, এবং চোখের সামনে সেটাকে একটা ছবি আকারে তৈরি করবে, চিত্র আকারে তৈরি করবে। চিত্র আর ছবি একই কথা, ঠিক আছে? ছবি আকারে তৈরি করবে। যেমন তুমি রাতের বেলা ঘুমানো যাওয়ার আগে কি করো? ঘুমাও, তাই তো? এবং ঘুমিয়ে চোখ বন্ধ করে তুমি অনেক কিছু ভাবো, দিনে কি করলাম, আমার যদি এটা থাকতো, আমার একটা গাড়ি থাকতো, বাড়ি থাকতো, এইসব হতো। তুমি চিন্তা ভাবনা নিয়ে সেই চিন্তা ভাবনার জগতে কাহিনীগুলোকে নিয়ে আসো, নিয়ে এসে সাজাও সেই জিনিসগুলোকে, তাই তো? একটা ছবি তৈরি করো। সেই রকম ভাবেই আমি যখন এই জিনিসগুলো বলবো, সেই ছবিগুলো তোমরা তৈরি করবে, ঠিক আছে? চলো আমরা সরাসরি চলে যাই। কি বলা হচ্ছে? কবিটার প্রথমেই দেখো নাম দিয়েছে হাওয়ার গান। কার গান? হাওয়ার গান। হাওয়া বলতে আমরা কি বুঝি? বাতাস, তাই তো? বাতাসকে আমরা হাওয়া হিসেবে জানি, তাই তো? তাহলে হাওয়া বলছে গান। হাওয়ার আবার গান হয়? মানুষের গান শুনেছি, একটা পোকার গুনগুন আওয়াজের গান শুনেছি, অনেক কিছুর গান শুনেছি। এখানে বলছে হাওয়ার গান। হাওয়ার গান আবার কি রকম কথা? প্রশ্ন আসতেই পারে তোমাদের মাথায়, তাই তো? কিন্তু মনে রাখবে, এখানে কবি বুদ্ধদেব বসু হাওয়ার যে দুঃখ, হাওয়ার যে বেদনা তার গানের মধ্যে দিয়ে প্রকাশ করতে চেয়েছেন, ঠিক আছে? আমাদের সবার একটা বাসস্থান রয়েছে, সবার একটা বাসা রয়েছে, ঘর বাড়ি রয়েছে, থাকার একটা জায়গা রয়েছে, ঠিক আছে? কিন্তু একটা পোকারও দেখবে, একটা পোকা, একটা ইঁদুর, সবার একটা থাকার জায়গা রয়েছে, একটা মানুষেরও থাকার জায়গা রয়েছে। কিন্তু হাওয়ার কি কোনো থাকার জায়গা রয়েছে? হাওয়ার কি কোনো থাকার বাড়ি রয়েছে? হাওয়ার কি কোনো স্থান রয়েছে? হাওয়া কি থেমে থাকে কোথাও? থাকে কি? থাকে না। ওই জন্য তার দুঃখটাকে প্রকাশ করছে গানের মধ্যে দিয়ে, যে আমার থাকার জায়গা কোথায়? সবার আছে, কিন্তু আমার কোথায়? তাই বলছে হাওয়ার গান। এই হাওয়ার গান, হাওয়ার গানের মধ্যে দিয়ে তার দুঃখ, তার যে বেদনা, সেই বেদনাটাকেই প্রকাশ করতে চেয়েছেন, ঠিক আছে? আমরা কবিতা পড়তে গিয়ে সমস্তটাই জানবো। চলো তাহলে জিনিসটা বুঝতে পারলে, হাওয়ার দুঃখ প্রকাশ করতে চেয়েছেন, যে হাওয়া একটা মানুষ হিসেবেই তোমরা ধরো, ঠিক আছে, চরিত্র হিসেবেই একটা হাওয়াকে, যেই হাওয়ার একটা বাসস্থান নেই, একটা বাড়ি নেই, ওই জন্য সে দুঃখ প্রকাশ করে চলেছেন এবং বয়ে চলেছেন, এবং বিভিন্ন প্রকৃতির মাঝে দিয়ে, অনেক জায়গা দিয়ে বয়ে যেতে যেতে তিনি বারবার লক্ষ্য করছেন, এবং কোথাও তিনি থাকার জায়গা পাচ্ছেন না, খুঁজে বেড়াচ্ছেন থাকার জায়গায়, তবুও তিনি খোঁজার জায়গা, থাকার জায়গা একটা পাচ্ছেন না, বাসা পাচ্ছেন না, ঠিক আছে? এই দুঃখগুলোই আমরা কবিতার মধ্যে দিয়ে পড়বো। চলো আমরা সরাসরি কবিতায় চলে যাই, ঠিক আছে? দেখো প্রথম লাইনে কি বলছে, আমি লাইনটা একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে, তোমাদের সুবিধের জন্য। হুম, দেখো প্রথমেই কি বলছে, হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে, হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে, তারা শুধু কেঁদে মরে বাইরে, তারা শুধু কেঁদে মরে বাইরে। লাইনটার মধ্যে দেখো দিয়ে কত বড় কথা বলছেন। হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের কোনো ঠিকানা নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে, না, হাওয়াদের কোনোই বাড়ি নেই, তারা শুধু কেঁদে মরে বাইরে। তারা শুধু বাইরেই তো কেঁদে মরে, তাই তো? হাওড়া কি কোনো একটা বদ্ধ স্থানে থাকে, একটা জায়গায় থেমে থাকে? তারা কি কোনো জায়গায় থেমে থেকেছে? একটা বদ্ধ ঘরে কি তারা থেমে থেকেছে? কোথাও না কোথাও ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে চলেই গেছে, বয়ে চলে গেছে, তাই তো? তাই বলছে তারা শুধু কেঁদে মরে বাইরে, তারা শুধু বয়ে বয়ে যায় এবং বইতে বইতে কাঁদে। ওই জন্য বলছে তারা শুধু কেঁদে মরে বাইরে, তাদের থাকার জায়গা নেই। ওই জন্য লাইনটা দেখো আবার পড়ছি, হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে, তারা শুধু কেঁদে মরে বাইরে।
সারাদিন রাত্রির বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির। কি বলা হচ্ছে? সারাদিন, সারাদিন সব সময়, যেটাকে বলা হয় সারাদিন বলতে সব সময়, সারাদিন রাত্রির, সারাদিন রাত্রি, শুধু দিন নয় রাত্রি পর্যন্ত, একদম দিন থেকে শুরু করে রাত পর্যন্ত সারাদিন রাত্রির বুক চাপা কান্নায়। তার মধ্যে একটা বুক চাপা কান্না রয়েছে, কার? হাওয়ার মধ্যে। হাওয়ার মধ্যে বুক চাপা কান্না শব্দের অর্থ কি? যেগুলো আমরা চুপি চুপি কাঁদি, কাউকে না জানিয়ে, যেগুলো যখন আমরা কাঁদি একদম কুথে কুথে, যেগুলো বলা হয় একদম, ঠিক আছে, চুপি সারে বালিশে মুখ গুজে, বালিশে চাপা দিয়ে, মুখ চাপা দিয়ে যেই সব মানুষজন কাঁদে একা একা, সেটাকেই বলা হচ্ছে বুক চাপা কান্না। ঠিক আছে, কাঁদতে চাইছে কিন্তু কাঁদতে পারছে না, বুক চাপা দিয়ে রেখেছে, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে বুক চাপা কান্না। সারাদিন রাত্রির বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির। তার নিঃশ্বাস বয়ে যাচ্ছে, কিভাবে বয়ে যাচ্ছে? উত্তাল ভাবে বয়ে যাচ্ছে তার নিঃশ্বাস, ঠিক আছে, উথাল পাথাল ভাবে তার নিঃশ্বাসটা বয়ে যাচ্ছে। কিভাবে? উথাল পাথাল হয়। উত্তাল শব্দের অর্থ উথাল পাথাল, ঠিক আছে। উত্তাল অস্থির, অস্থির শব্দের অর্থ চঞ্চল, ঠিক আছে, চঞ্চল ভাবে, যে থেমে থাকে না। অস্থির, যে অস্থির, স্থির যে নেই, ঠিক আছে, যে স্থির নেই তাকে বলছি আমরা অস্থির। সে সবসময় চঞ্চল ভাবে বয়েই চলেছে, উত্তাল ভাবে বয়েই চলেছে, উথাল পাতাল ভাবে বয়েই চলেছে, নিঃশ্বাস তার যেন বয়েই চলেছে, সে কোথাও থেমে নেই। ওই জন্য বলছে সারাদিন রাত্রির বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির। তার নিঃশ্বাসটাও বয়ে যাচ্ছে কি উথাল পাথাল ভাবে, অস্থির ভাবে, কোনো স্থির নেই, একদম বয়ে, সরাসরি বয়ে, লাইন ধরে বয়ে চলেছে, ঠিক আছে। সে কোথায়, সে কোথায় হাই রে, এখানে বলা হচ্ছে সে কোথায়, সে কোথায় হাই রে। এখানে তোমরা অনেকেই ভুল করো প্রশ্নের উত্তরটা, যদি এরকম লাইন তুলে প্রশ্ন আসে। এখানে কিসের কথা বলা হয়েছে? সে কোথায়, সে কোথায় হাই রে। এখানে সে কোথায় বলতে তোমরা বলে দাও যে হাওয়ার কথা, কিন্তু এখানে হাওয়ার কথা বলেনি, এখানে বাসার কথা বলেছে, বাসস্থানের কথা বলেছে। বলছে আমার বাসা কোথায়, সে কোথায়, সে কোথায় হাই রে। বলছে আমার বাসা তো পাচ্ছি না আমি, এত কিছু উত্তাল ভাবে যাচ্ছে, উত্তাল অস্থির ভাবে আমি বয়ে চলেছি, তবুও তো কোথাও আমার বাসাটা খুঁজে পাচ্ছি না। ওই জন্যই বলছে সে কোথায়, সে কোথায় হাই রে। তারা বলে পৃথিবীর সব জল, সব নদী ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়, তবু নেই, সে তো নেই, নেই রে। দেখো লাইনটার মধ্যে দেখি বলছেন, তারা বলে, বা তারা যতবার আমাকে বয়ে যেতে বলছে আমি বয়ে যাচ্ছি, পৃথিবীর সব জল পার করে যাচ্ছি, পৃথিবীর যত জায়গায় জল রয়েছে সব জল আমি যাচ্ছি, সব জায়গার জলে আমি যাচ্ছি, সব তীর, তীর বলতে নদীর ধার, ঠিক আছে, সেই নদীর ধারে আমি যাচ্ছি, পৃথিবীর সব জলে যাচ্ছি আমি, সব নদীতে, সব সমুদ্রে যাচ্ছি, এবং পৃথিবীর সব তীরে যাচ্ছি, যতটা তীর রয়েছে সেই নদীর তীরগুলো, সেগুলোকেও নদীর সাথে বয়ে যেতে যেতে তাদেরকেও আমি ছুঁয়ে যাচ্ছি। শুধু নদীর সাথে নয়, আমি নদীর জলের সাথে বয়ে যাচ্ছি, পৃথিবীর সব জল, ওই জন্য বলছি পৃথিবীর সব জলে আমি বয়ে যাচ্ছি, এবং সব তীর ছুঁয়ে যাচ্ছি, সব নদীর ধারগুলোকে ছুঁয়ে যাচ্ছি, বারবার দুর্বার ইচ্ছায়। বারবার দুর্বার, দুর্বার মানে কি? দুর্বার শব্দের অর্থ হচ্ছে এখানে যাকে দমন করা যায় না, ঠিক আছে, যাকে থামিয়ে রাখা যায় না, চুপ করে রাখা যায় না, তাকেই বলছে দুর্বার, ঠিক আছে। তাই বলছে ছুঁয়ে গেছি বারবার, তবু আমি সেই নদীর ধারগুলোকে বারবার ছুঁয়ে গেছি, যেটাকে আমি দমন করতে পারিনি, ঠিক আছে, দুর্বার ইচ্ছায়, আমার ইচ্ছে ছিল না, তবু আমি বারবার গেছি, ঠিক আছে, দুর্বার ইচ্ছেই। তবু নেই, সে তো নেই, নেই রে, তবু তো সে নেই, কে নেই এখানে? তবু তো আমার বাসা নেই, বাড়ি নেই, আমার থাকার জায়গা নেই, বাসস্থান নেই, গৃহ নেই, তবু নেই, সে তো নেই, নেই রে, সেই কথাই বলা হচ্ছে আবার লাইনটার মধ্যে। এখানেও ভুল করো, সে তো নেই বলতে তোমরা হাওয়ার কথা বলো, কিন্তু এখানে হাওয়া নেই, এখানে ঘরের কথা বলেছে, ঠিক আছে, বাসস্থানের কথা বলেছে। তবু নেই, সে তো নেই, নেই রে, সব জল, সব তীর, পাহাড়ের গম্ভীর, বন্দর বন্দর নগরের ঘন ভিড়, অরণ্য প্রান্তর, শূন্য তেপান্তর, সব পথে ঘুরেছি বিথাই রে। লাইনটার মধ্যে দিয়ে দেখো কি বলছেন, সব জল, সব জলেই তিনি গেছেন, সব জায়গায় সব জলের দিয়েই তিনি ঘুরেছেন, কিন্তু কোথাও জলেও তিনি থাকার জায়গা পায়নি, বাসা পায়নি। সব তীর, সব তীর বলতে সব নদীর ধারে গিয়েছে, তবুও সেখানে পায়নি বাসা, আমরা আগের লাইনে যেগুলো পড়ে এলাম। পাহাড়ের গম্ভীর, পাহাড়ের যে গাম্ভীর্য, সেখানেও তিনি গিয়েছেন, তবুও সেখানে তিনি বাসা পায়নি, থাকার জায়গা পায়নি। বন্দর, বন্দর বন্দর, বন্দর শব্দের অর্থ কি? যেখানে জাহাজের, জল জাহাজ যেখানে মাল বোঝাই করা, মাল বোঝাই করা হয় বা মাল নামানো হয়, সেটাকে বলা হয় বন্দর, ঠিক আছে। সেই বন্দরে গিয়ে তিনি দেখেছেন, সেই বন্দরেও তিনি বাসা পায়নি। নগরের ঘন ভিড়, নগর বলতে শহর, সেই শহরের ঘন ভিড়ে, মানুষের যে জনবিরল ভিড়, সেই ভিড়ের মধ্যেও তিনি গিয়েছেন, বয়ে গিয়েছেন, তবুও তিনি সেখানে বাসা পাননি, নিজের থাকার বাসস্থান বা জায়গা
পাননি। আর কোথায় তিনি গিয়েছেন? তিনি অরণ্য গিয়েছেন। অরণ্য শব্দের অর্থ বন বা জঙ্গল, ঠিক আছে? তিনি জঙ্গলেও ঘুরে বেরিয়েছেন, তবুও তিনি পাননি। প্রান্তর শূন্য তেপান্তর, এখানে প্রান্তর শূন্য তেপান্তরের কথা বলছে কেন? তেপান্তরের শব্দের অর্থ হচ্ছে বহুদূর পর্যন্ত যেখানে যায়, ঠিক আছে? মানে প্রান্তর, যেন অরণ্য থেকে শুরু করে যেখানে প্রান্তরের শূন্য, যেখানে শেষ অবধি, প্রান্তর মানে শেষ অবধি, ঠিক আছে? প্রান্তরের শেষ শূন্য অবধি, তেপান্তর মানে ছুটতে ছুটতে, বহুদূর ছুটতে ছুটতে একদম শেষ প্রান্ত অবধি গেছে। শূন্য, তবুও তিনি শূন্য, সেখানে কিছু পাননি, শূন্যই পেয়েছেন তিনি, ঠিক আছে? সব পথে ঘুরেছি, এরকম প্রকৃতির মাঝে দিয়ে সব জায়গায় সব পথে ঘুরে ঘুরে তিনি বেরিয়েছেন, তবুও বৃথায় রে, তবুও সেটা বৃথা হয়েছে, তবুও তার কোনো কাজে লাগেনি, সেটা বৃথায় গিয়েছে, কোনো কাজ হয়নি সেখানে গিয়েও তিনি তার বাসা খুঁজে পায়নি। এখানে এটি বলা হচ্ছে এই লাইনটির মধ্যে দিয়ে, ঠিক আছে? তার পরের পাতায় কি বলছে? পরের লাইনে বলছে দেখো, পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর। পার্কের বেঞ্চিতে, দেখো পরের পাতায় তোমরা একটা ছবি পাবে, এই দেখো এটা একটা পার্ক, হ্যাঁ, এবং পার্কের দেখো একটা বেঞ্চি রাখা রয়েছে, ঠিক আছে? এবং সেই বেঞ্চিতে দেখো পাতাটা ঝরে রয়েছে, বাতাসেই তো ঝরছে পাতাটা, এবং ঝরে কোথায় পড়ে রয়েছে? সেই বেঞ্চিতে পড়ে রয়েছে, বেঞ্চির ওপর সেই পাতাগুলো পড়ে রয়েছে। সেই রকমই সেই লাইনটাকেই তুলে বলছে এইখানে কি বলা হচ্ছে, চলো আমরা দেখি। বলছে পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর, যে পাতাগুলো ঝরে ঝরঝর করে ঝরে পড়ে আছে, তারপরে কি বলছে? সেখানে গিয়েও তিনি জিজ্ঞাসা করে থেকে দেখেছেন তার বাসা কোথায়, সেখানেও কিন্তু পায়নি তিনি। তারপরে কি বলছে? সার্সিতে কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জর। সার্সিতে, সার্সি শব্দের অর্থ দেখবে জানলা, কাঁচের যে জানলা, সেই জানলাটাকে বলা হচ্ছে, ঠিক আছে? যে গবাক্ষ বা জানলা, যে সেই জানলা, কাঁচের যে জানলা, সেটাকে বলা হচ্ছে সার্সি। সার্সিতে কেঁপে ওঠে, কি কেটে ওঠে? দেওয়ালের পঞ্জর। দেওয়ালের পঞ্জর, পঞ্জর মানে পাঁজর, দেওয়ালের পাঁজর কেঁপে ওঠে, ঠিক আছে? সেই সার্সিতে কেঁপে ওঠেও দেওয়ালের পাঁজর। বাতাস বয়ে যায়, ঝড় বয়ে যায়, হ্যাঁ, নড়ে, জানলা নড়ে, কাঁচের জানলা নড়ে, দেওয়াল পাঁজর কিভাবে কেঁপে ওঠে, তবুও কিন্তু তার বাসা সে খুঁজে পায় না। কে? হাওয়া। হাওয়া তার নিজের বাসা, হাওয়া তার নিজের বাসা খুঁজে পায় না। চিমনির নিঃসনে কাঁদনের ক্রন্দনে, তারা কি বলছেন? তার কথা কে বলে শুধায় রে। চিমনির নিঃসনে বলতে সে চিমনির সাথে মিশে গিয়েও বইছে। চিমনি বলতে দেখবে ভাটায়, বিভিন্ন ভাটা বা বিভিন্ন পিডিসিয়ালে বিভিন্ন কারেন্ট উৎপাদন যেখানে হয়, সেই চিমনি থাকে, তাই তো? চিমনি, সেই চিমনি দিয়ে ধোঁয়া বেরোয়, তাই তো? ধোঁয়া বেরোয় যায়, বা ইট ভাটাতে আমরা দেখেছি সেই চিমনিগুলো দিয়ে ধোঁয়া বেরোয়, তাই তো? সেই বলছে চিমনির সাথে মিশে গিয়ে আমি দেখেছি। চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে, এখানে ক্রন্দন শব্দের অর্থ হচ্ছে কান্না, ঠিক আছে? কাঁদন। এবং কানন শব্দের অর্থ হচ্ছে তোমার বাগান, ঠিক আছে? কানন শব্দের অর্থ হচ্ছে বাগান। সেই বাগানেও আমি ঘুরে কেঁদেছি, কিন্তু আমি কোথাও পাইনি। আমার বাড়ির যে বাগান, কারো কারো বাড়ি, আমার বলছি কারো বাড়ি, কারো বাড়ির বাগানে সে ঘুরে ঘুরে বেরিয়েছে এবং কেঁদেছে, তবুও সে তার থাকার জায়গায় যে বাসস্থান, তবুও সেটা সে পায়নি। ওই জন্য বলছে চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে তার কথা কেবলই শুধায় রে। সবাইকে শুধে বেরিয়েছি, কোথায় আমার বাসা, কোথায় বলো তোমরা, কিন্তু কেউ আমার বাসার খোঁজ দিতে পারেনি, কেউ আমার বাসার কথা বলতে পারেনি। তাই বলছে তার কথা কেবলই শুধাই রে। তেমনি মিষ্টি ছেলে দোলনার ঘুম যায়, আবছায়া কার্পেটে কুকুরের তন্দ্রায়, ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদুমম, সেই তো শুধাই নিয়েছে বিদায় রে, সেই তো শুধু নিয়েছে বিদায় রে। কি বলছে? তেমনি বলছে তেমনি মিষ্টি ছেলে, বলছে একটা মিষ্টি ছেলের কথা বলছে, যে দোলনায় ঘুম যায়, যে দোলনায় দুলতে দুলতে ঘুমিয়ে পড়ে। আমরা বিভিন্ন বারান্দায় দোলনা থাকে, তাই তো? এবং ছেলেদেরকেও ঘুম পাড়ানো হয় দেখবে দোলনার মধ্যে দিয়ে, দেখবে। তাই বলছে তেমনি মিষ্টি ছেলে, একটা মিষ্টি ছেলে, তাকে ঘুম পাড়ানো কি হচ্ছে? দোলনার মধ্যে দিয়ে, দোলনার মধ্যে থেকে দুলিয়ে দিয়ে। এবং দুলিয়ে দিয়ে কি হচ্ছে? কে উপকার করছে? সে তাকে বাতাসই উপকার করছে, তাকে একটা বাতাসের মিষ্টি হাওয়া, একটা গন্ধ মিষ্টি হাওয়া দুলিয়ে দিয়ে যাকে যাচ্ছে এবং তার ঘুম পাড়াচ্ছে। ওই জন্য বলছি তেমনি মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায়, তিনিও ঘুমোচ্ছে দোলনায় দুলতে দুলতে, হাওয়ায় দুলতে দুলতে, ঠিক আছে? আবছায়া কার্পেটে কুকুরের তন্দ্রায়, আবছায়া যেটা দেখা যায় না, ঠিক আছে? খুব ঠিকঠাক ভাবে দেখা যায় না, আবছায়া স্পষ্টভাবে যেটা দেখা যায় না, তাকেই আমরা বলছি আবছায়া। এবং কার্পেট, কার্পেট শব্দের অর্থ হচ্ছে যেটা আমরা বসি, শতরাঙা বা চট, যে কার্পেট যেগুলোতে আমরা বসি, সেটাকেই বলছে কার্পেট। সেই কার্পেটে আবছায়া এরকম একটা কার্পেট রয়েছে, যেখানে কুকুরের তন্দ্রায়, যেখানে কুকুর ঘুমোচ্ছে, একটা কুকুর, বাড়ির কুকুর, সেইখানে ঘুমোচ্ছে, তন্দ্রা যাচ্ছে মানে নিদ্রা যাচ্ছে, ঠিক আছে? ঘুমোচ্ছে। আবছায়া কার্পেটের ওপরে একটা কুকুরও ঘুমাচ্ছে তার হাওয়া পেতে পেতে। কার হাওয়া
পেতে পেতে হাওয়া, তার নিজের হাওয়া দিতে দিতে তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আবার কি বলছে, ঘরে ঘরে জেলে যাই, ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম। আমি ঘরে ঘরে, সবার ঘরে ঘরে জ্বলে যাই কি, স্বপ্নের মৃদু মোম। ঠিক আছে, স্বপ্নের মৃদু মোম আমি জ্বালিয়ে দিয়ে যাই সবার ঘরে ঘরে, একটা শান্তির নিঃশ্বাস বইয়ে দিয়ে যাই আমি সবার ঘরে ঘরে। তাই বলছে ঘরে ঘরে জ্বলে যাই স্বপ্নের মৃদু মোম, সেই শুধু নিয়েছে বিদায় রে। কে বিদায় নিয়েছে এখানে? এখানে সে বলতে হাওয়ার কথা বলেছে, এইখানে হাওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, সে শুধু নিয়েছে বিদায় রে। কে বিদায় নিয়েছে? হাওয়া বিদায় নিয়েছে। কিন্তু হাওয়ার কিন্তু একটা স্থান নেই, একটা নিবিড় স্থির জায়গা নেই, সে কিন্তু বয়েই চলেছে। তাই বলছে সবাই থাকছে, একটা ছেলেও দোলনায় দুলতে দুলতে ঘুমোচ্ছে, একটা কুকুরও কার্পেটে ঘুমোচ্ছে, একটা মোমও তার বাড়িতে জ্বলছে আর নির্দিষ্ট একটা স্থানে। কিন্তু বাতাস কি করছে? বাতাস কিন্তু একটা নির্দিষ্ট স্থানে থেমে থাকছে না, সে কিন্তু বয়েই চলেছে। এদের সবাইকে হাওয়া দিয়ে তিনি কি করছেন? তিনি বিদায় নিচ্ছেন। তাই বলছে সেই শুধু নিয়েছে বিদায় রে। সবাইকে শান্তি দিয়ে, সবাইকে শান্তির আরাম দিয়ে, বাতাস দিয়ে সে কিন্তু বিদায় নিয়ে চলেছে, সে কিন্তু থেমে থাকছে না। কে থেমে থাকছে না? হাওয়া থেমে থাকছে না। আধারে জাহাজে চলে, মাস্তুলে দ্বীপ জ্বলে, যাত্রীর সিনেমায় কেউ নাচে গান গাই, আমরা তরঙ্গের বুকে, আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন মত্ত আবর্তন, সে কোথায়, সে কোথায় হায় রে। লাইনটার মধ্যে দিয়ে অনেক কথা বলা হচ্ছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, আধারে, আধারে শব্দের অর্থ অন্ধকারে। জাহাজ শব্দের এখানে জল জাহাজকে বলা হচ্ছে। ঠিক আছে, আধারে জাহাজ চলে, অন্ধকারে যখন জল জাহাজ চলছে একটা সমুদ্রের মধ্যে দিয়ে, মাস্তুলে জলে দ্বীপ। মাস্তুল শব্দের অর্থ কি? মাস্তুল মানে কি জানো? মাস্তুল শব্দের অর্থ হচ্ছে, এটা ধরো একটা, আমি একটা বোঝানোর জন্য তোমাদের বোঝাচ্ছি, এটা ধরো একটা জল জাহাজ। ঠিক আছে, এটা নদীর মধ্যে জল জাহাজ বলছে, এদের মধ্যে দেখবে কাপড় টাঙানো যে দুটো, ঠিক আছে, সেই কাপড় টাঙানো দুপাশের মধ্যে দিয়ে একটা লাঠি বা একটা কাঠ উঠে যায়, তাই তো, সোজা একটা কাঠ উঠে যায়, এবং এই কাঠের ওপরে একটা দ্বীপ জ্বলে, মানে একটা আলো জ্বলে। এই কাঠের ওপরেই একটা আলো জ্বলতে থাকে। ঠিক আছে, এই কাঠের ওপরেই কি জ্বলে? একটা আলো জ্বলে। এই আলোটা কেন জ্বালানো হয়? এই দ্বীপটা কেন জ্বালানো হয়? কারণ দূর থেকে যখন রাত্রিবেলা, কারণ আধারের বলছে, রাত্রের অন্ধকারে বলছে, ঠিক আছে, রাত্রের অন্ধকারে যখন জাহাজ চলাচল করে তখন তো একে অপরের অন্য জাহাজ দেখতে পায় না। আর একটা সমুদ্রে তো শুধু একটাই জাহাজ চলে না, জল জাহাজ, অনেক জল জাহাজ চলে, তাই তো। এবং তাদের রাস্তা নির্দিষ্ট করার জন্য এই লাইটটা, এই আলোটা জ্বালানো হয়। ঠিক আছে, কারণ দূর থেকে যদি অন্য একটা জাহাজ আসে, সে দেখে বুঝতে পারবে দূরে অন্য একটা জাহাজ আছে, সেই আলোটা দেখে, ওপরে আলোটা দেখেই বুঝে নেবে যে হ্যাঁ, সিগন্যাল দিচ্ছে, যে সিগন্যাল হিসেবে ব্যবহার করা হয় যে এখানে আমি আছি, এখান দিয়ে তুমি যেও না, এখান দিয়ে এলে আমাদের মধ্যে ধাক্কা লাগতে পারে, সংঘর্ষ হতে পারে, সংঘর্ষ হতে পারে একটা জাহাজে জাহাজে, এবং সেটা ডুবে যেতে পারে। ওই জন্য সেটা জানান দেওয়ার জন্য কি করা হচ্ছে, সেই মাস্তুলের উপরে, সেই কাঠটার উপরে একটা দ্বীপ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, একটা আলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যাতে দূর থেকে নির্দিষ্ট করতে পারে অন্য জল জাহাজের ক্যাপ্টেন, যাতে এখানে একটা জল জাহাজ যাচ্ছে, আমি রাস্তা ঘুরিয়ে নিই, ওটা দিয়ে আমি আর যাবো না, ওই পথ দিয়ে আমি আর যাবো না। ঠিক আছে, এটাও একটা কারণ। এবং উপরে থাকলে কি হয়, সেই জাহাজটাকে পুরো আলোকিত করে, চারিদিকটাকে পুরো আলোকিত করে, এটাও একটা কারণ হতে পারে। ঠিক আছে, তাই বলছে আধারে জাহাজ চলে, মাস্তুলে জলে দ্বীপ, সেই মাস্তুলের উপর কি চলে? জলে দ্বীপ জলে, মানে আলো জ্বলে। যাত্রীরা সিনেমায় কেউ নাচে গান গায়, সেই জল জাহাজে যেই যাত্রীগুলো রয়েছে তারা কি করছে? কেউ সিনেমায় মেতে রয়েছে, কেউ সিনেমায় দেখছে রাত্রেবেলা সেই জল জাহাজে, কেউ নাচছে, কেউ জল জাহাজের ওপর নাচছে, কেউ আবার কি করছে? গান গাইছে। আমরা তরঙ্গের বুক হানি প্রশ্নের, আমরা এই তরঙ্গের বুকে হানি প্রশ্নের, আমরা বলতে এখানে কি আর কথা বলছি? এখানে হাওয়ার কথা বলছে। আমরা তরঙ্গে, তরঙ্গ বলতে ঢেউয়ের কথা বলা হচ্ছে। ঠিক আছে, সমুদ্রে ঢেউ বয় তো, সেই ঢেউয়ের কথা বলছে। ঠিক আছে, তাই বলছে আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের, যে তরঙ্গ বয়ে চলেছে, একটা জল জাহাজ এই যে বইছে, এর নিচে কি চলছে? একটা তরঙ্গ, একটা ঢেউ বইছে, তো এই ঢেউয়ের মধ্যে দিয়েও হাওয়া বয়ে চলেছে, এই ঢেউয়ের মধ্যে দিয়েও হাওয়া তার নিজ গতিকে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই তরঙ্গের বুকে হানি প্রশ্নের, আমারও বুকে তার প্রশ্ন হানি, অবিরাম নর্তন। অবিরাম অর্থ কি? অবিরাম হচ্ছে, অবিরাম শব্দের অর্থ হচ্ছে ঘোরা, চারিপাশে ঘোরা। ঠিক আছে, অবিরাম, অবিরাম নর্তন। নর্তন কি? নর্তন মানে নাচা, নর্তন মানে নৃত্য,
নৃত্য বা নাচা। নর্তন শব্দের অর্থ নৃত্য বা নাচা। অবিরামভাবে চারিদিকে ঘুরে ঘুরে নাচছে। কে নাচছে? হাওয়া, বাতাসও যেন নাচছে সেই জল জাহাজের চারিদিকে ঘুরে ঘুরে। তাই বলছে অবিরাম মর্তন, মত্ত আবর্তন। আবর্তন শব্দের অর্থ অবিরাম, অবিরাম হচ্ছে একটানা, ঠিক আছে? অবিরাম শব্দের অর্থ একটানা, একটানা নাচ করে চলেছে, একটানা নাচ করে চলেছে সে, ঠিক আছে? একটানা নর্তন মানে একটানা নাচ করে চলেছে, হাওয়াও এরকম, ঠিক আছে? এবং মত্ত আবর্তন, মত্ত শব্দের অর্থ হচ্ছে মেতে থাকা। মত্ত মানে মেতে থাকা, আবর্তন মানে চারিদিকে যেটা ঘুরপাক খায় সেটাকেই বলি আবর্তন, তাই তো? সেই মত্ত আবর্তন, অবিরাম একটানা ভাবে নাচছে এবং সেও আবর্তন করছে। কে? এই হাওয়া, এই জল জাহাজের চারপাশে ঘুরে সেও নাচছে এবং একটানা আবর্তন করছে, চারপাশে তার ঘুরছে। তবুও সে কিন্তু থাকার একটা জায়গা পাচ্ছে না, বাসস্থান পাচ্ছে না। তাই বলছে সে কোথায়, সে কোথায় হায় রে, সে কোথায়, সে কোথায় হায় রে। বলছে এখানে যারা সিনেমা দেখছে, জল জাহাজে যে মানুষগুলো আছে যারা সিনেমা দেখছে তারাও একটা থাকার জায়গা পাচ্ছে, যারা নাচছে তারাও একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, যারা গান গাইছে তারাও কিন্তু একটা জায়গায় বসে বসে গান গাইছে। তাই বলছে কিন্তু আমরা, কিন্তু হাওয়ারা কি করছে? হাওয়ারা কিন্তু একটা তরঙ্গের ঢেউয়ের মধ্যে দিয়ে তার প্রশ্ন জাগছে যে আমরাও নেচে চলেছি, আমরাও মত্ত আবর্তন, তারা চারপাশে আবর্তন করছি, কিন্তু আমাদের কিন্তু সেই থাকার জায়গাটা নেই। তাই বলছে সে কোথায়, সে কোথায় হায় রে। এটাই বলছে এই কবিতা, এই টপিকের মধ্যে, ঠিক আছে? তার পরের পয়েন্টে কি বলছে, তার পরের প্যারাটা আমরা চলে যাব, চলো দেখি। অবশেষে থেমে যায় সব, ডেক হয় নির্জন। অবশেষে থেমে যায় সব, কি থেমে যায়? সেই জল জাহাজের নাচ গান সিনেমা দেখা সব থেমে যায় একটা সময়, গভীর রাত্রি যখন হয়ে আসে সব থেমে যায়। ডেক হয় নির্জন। এখানে ডেক শব্দের অর্থ তোমরা হয়তো বুঝতে পারবে না। ডেক হচ্ছে যে জল জাহাজ, যে জল জাহাজের একটা পাটাকে বলা হচ্ছে, ঠিক আছে? পাটাতন, পাটা একটা, এই যে জল জাহাজের এরকম পাটা থাকে তো, যে কাঠটা থাকে ওপর অংশে যেটাতে ভর দিয়ে সমস্ত কিছু থাকে, এই এই কাঠটাকে, এই যে ওপরের পাটা, এই পাটাটাকেই বলা হচ্ছে ডেক, ঠিক আছে? এই ডেক, ডেক হয় নির্জন। তাই বলছেন অবশেষে থেমে যায় সব, ডেক হয় নির্জন। এবার ডেক নিস্তব্ধ হয়ে গেছে, নির্জন একদম চুপচাপ হয়ে গেছে। নির্জন মানে একদম চুপচাপ, ঠিক আছে? তাই বলছে ডেক হয় নির্জন, অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন। এবার অকুল, অকুল অন্ধকারে তার ফেটে গর্জন ফেটে পড়ছে, অকুল একদম গভীর অন্ধকারে তার ফেটে পড়ছে গর্জন। এবার সে গর্জন দিয়ে উঠছে। কে? হাওয়া, হাওয়া এবার গর্জন দিয়ে উঠছে। সমুদ্রে উঠে দুলে, সমুদ্র ওঠে দুলে, তার গর্জনে কি হচ্ছে? যার যে ঢেউ, ঢেউয়ের মধ্যে গিয়ে সে দোলানামা করছে, চলাফেরা করছে, সেই সমুদ্রের উত্তাল দুলে। তাই বলছে সমুদ্র উত্তালে ওঠে দুলে, সেখানেও ওঠানামা করছে তারা, বাঁকা চাঁদ পড়ে ঝুলে। সেখানে কি মনে হচ্ছে? সমুদ্র যখন উঠে দুলছে, সমুদ্র একদম ঢেউয়ে কি হচ্ছে? একবার উঠছে একবার দুলে পড়ছে, একবার উঠছে একবার উঠছে, তরঙ্গটা তার উঠছে, ঠিক আছে? ঢেউটা যে উঠছে। তাই বলছে সমুদ্র ওঠে দুলে, বাঁকা চাঁদ পড়ে ঝুলে। এবার মনে হচ্ছে বাঁকা চাঁদটা সেই ঢেউয়ের মধ্যে যখন সেই আলোটা, চাঁদের ছবিটা যখন জলে এসে, সমুদ্রের জলে এসে পড়েছে, তখন তাকে বাঁকা বলে মনে হচ্ছে। তাই বলছে বাঁকা চাঁদ পড়ে ঝুলে, তাকে মনে হচ্ছে যে এই বাঁকা চাঁদটা এবার ঝুলে পড়ে গেছে হয়তো নিচে, কারণ বাঁকা চাঁদ কোথায় রয়েছে? আকাশে রয়েছে, তাই তো? এবং সে চাঁদের, যে চাঁদের আলোটা, যে চাঁদের যে ছায়াটা পড়েছে সমুদ্রের উপর, যে তার ছবিটা, যে চিত্রটা পড়েছে, সেটা জলের ঢেউয়ে তাকে কি রকম মনে হচ্ছে? বাঁকা মনে হচ্ছে। তাই বলছে বাঁকা চাঁদ পড়ে ঝুলে, আমাদের বিশ্রাম নেই রে। বলছে বাঁকা চাঁদও একটা সময় এবার আসতে যাবে, চাঁদটাও এবার কিন্তু শেষে আসতে যাবে, শেষ হবে, এরপরে সূর্য আবার উঠবে, ওই জন্য তারও একটা শেষ রয়েছে। কিন্তু আমাদের তো শেষ নেই, আমাদের তো বিশ্রাম নেই, তাদেরও তো একটা বিশ্রাম রয়েছে। চাঁদ রাত সন্ধ্যায় উঠে রাত্রে অস্ত যাচ্ছে, আবার সূর্য সকালে উঠে বিকেলে অস্ত যাচ্ছে, তাদের আরাম রয়েছে। কিন্তু আমাদের আরাম কই? বোটের যে জাহাজের লোকগুলো সব রয়েছে তাদের আরাম রয়েছে, আমাদের আরাম কই? তাই বলছে আমাদের বিশ্রাম নেই রে, আমাদের কিন্তু কোনো বিশ্রাম নেই। কাদের বিশ্রাম নেই? হাওয়াদের বিশ্রাম নেই। আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কেঁদে মরি শুধু বাইরে। কি বলা হচ্ছে? বারবার পারাপার যত করি তবু তার নেই রে, নেই দেখা নেই রে। কি বলছে এখানে? লাইনটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এবার মানুষ জীবনের কথা তুলে ধরছে, ঠিক আছে? এখানে আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কথাটা লাইনটার মধ্যে দিয়ে কে বলছে? ভালো করে বুঝবে। এই লাইনটার মধ্যে দিয়ে বুঝাতে চাইছে যে উদ্বাস্তু, উদ্বাস্তু যে মানুষজন, প্রত্যেক দেশে উদ্বাস্তু কিছু না কিছু মানুষ রয়েছে, তাই তো? যাদের বাড়ি নেই, যাদের ঘর নেই, যাদের নির্দিষ্ট কোনো দেশ নেই, কোথাও না কোথাও দেশ থেকে তারা উচ্ছিষ্টভাবে উঠে এসেছে, তাই তো?
আমরা যেমন বাংলাদেশ থেকে দেখেছিলাম উদ্বাস্তু সমাজ, যখন আমাদের উদ্বাস্তু বাংলাদেশ থেকে যখন তাড়িয়ে দিল, তারা উদ্বাস্তু হিসেবে অনেকেই ভারতে আশ্রয় নিয়েছে থেকেছে, ঠিক আছে। তাদের না আছে আধার কার্ড, না আছে ভোটার কার্ড, কিচ্ছু নেই, তাই তো, তাদের কোনো পরিচয়পত্র নেই, তো তাদেরকেই আমরা উদ্বাস্তু বলছি, ঠিক আছে। একটা জায়গা থেকে একটা জায়গায় উঠেছে। এরকম কলকাতার রাস্তায় আমরা অনেক দেখবো, ঠিক আছে, যে কলকাতার রাস্তায় পড়ে রয়েছে, খেতে পাচ্ছে না, শুয়ে রয়েছে, রাস্তাঘাটে পড়ে রয়েছে, দুটো ভিক্ষা চাইছে, ঠিক আছে। এরকম অনেক মানুষ রয়েছে কলকাতার রাস্তায়, এরকম যারা উদ্বাস্তু, অন্য জায়গা থেকে উঠে এসেছে, তাদের থাকার জায়গা নেই, তাই বলছে আমাদের বাড়ি নেই, এরকম মানুষের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই। এখানে হাওয়ার মধ্যে দিয়ে, হাওয়া তো বলছেই, কিন্তু হাওয়ার মধ্যে দিয়ে এই উদ্বাস্তু মানব সমাজটাকেও তুলে এনেছে, যাদের কোনো নির্দিষ্ট দেশ নেই, যাদের কোনো নির্দিষ্ট বাড়ি নেই, যাদের কোনো নির্দিষ্ট শেষ নেই। কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, তারা শুধু বাইরেই কেঁদে কেঁদে মরে। দেখো, একটা উদ্বাস্তু সমাজের মানুষজন, তাদের কোনো নির্দিষ্ট ঘর নেই, থাকার জায়গা কেন, তারা রাস্তাঘাটে কেঁদে কেঁদেই শুধু মরে, দুটো খাক খেতে না পাক, তারা বাইরেই কেঁদে কেঁদে মরে। তার জন্য তাদেরকেই তুলনা করছে এই লাইনটির মধ্যে দিয়ে, বাতাসের সঙ্গে তাদেরকেও তুলনা করা হচ্ছে, ঠিক আছে। তাই বলছে আমাদের, এবার হাওয়ার মধ্যে দিয়ে দেখো কি বলছে, হাওয়া এবার বলছে আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই। হাওয়াদের কোনো বাড়ি নেই, হাওয়াদের কোনো নির্দিষ্ট একটা দেশ নেই, কোনো একটা দেশে কি সীমাবদ্ধ আছে হাওয়া? হাওয়া তো পুরো পৃথিবীতে বয়ে চলেছে, তাই তো। তাই বলছে আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, আমাদের কোনো শেষ নেই, আমাদের পথের কোনো শেষ নেই, আমাদের কোনো প্রান্তর নেই, একটা শেষে গিয়ে যে থামবো, সে শেষে থামার জায়গাটাও নেই আমাদের। ওই জন্য কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, আমরা শুধু বাইরেই কেঁদে কেঁদে মরি। আমাদের কাঁদার জন্য একটা ঘর, একটা বাসস্থান নেই যে আমরা চুপি সারে কাঁদবো। তাই বলছে আমাদেরকে কাঁদতেও হয় বাইরে বাইরে, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে। বারবার পারাপার যত করি, তবু তার নেই রে নেই, নেই দেখা নেই, নেই রে। কি বলা হচ্ছে? বারবার পারাপার, যত আমি পারাপার করছি, যত যাচ্ছি, যেখানেই যাচ্ছি, যেই পথ দিয়ে যাচ্ছি, যেই বন দিয়ে যাচ্ছি, যে প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি, কোথাও কিন্তু আমার থামবার জায়গা নেই। বলছে নেই রে নেই, নেই দেখা, তবু আমার বাসস্থানের দেখা নেই, আমার ঘরের দেখা নেই, নেই রে। সময় অনন্তহীন অফুরান সন্ধান। এখানে লাইনটা বলবে ভালো করে। সময়, সময় অনন্তহীন, অন্তহীন। অন্তহীন মানে যার কোনো শেষ নেই। অন্তহীন মানে যাকে বলা হচ্ছে অনন্ত, ঠিক আছে, যার কোনো শেষ নেই। যদি অন্ত থাকতো তাহলে আমরা বলতাম শেষ আছে, ঠিক আছে, কিন্তু এখানে বলছে অন্তহীন। অন্তহীন মানে যার কোনো শেষ নেই, তাহলে সময়ের অন্তহীন। বলছে আমাদের সময় অন্তহীন, আমাদের সময় শেষ নেই। কে বলছে? হাওয়া বলছে আমাদের সময়ের শেষ নেই। অফুরান সন্ধান, অফুরান বলতে যেটা শেষ হয় না, ঠিক আছে, অফুরান বলতে যেটা শেষ হয় না, সন্ধান বলতে খোঁজা। তাহলে আমাদের খোঁজা কিন্তু শেষ হয় না, আমাদের খোঁজা কিন্তু চলতেই থাকে, অফুরান। সময় অনন্তহীন, আমাদের অনেক সময় রয়েছে, এবং অফুরান সন্ধান, এবং সন্ধানও আমাদের অফুরন্ত। আমাদের কোনো সময়সীমা নেই নির্দিষ্ট, আমরা সেই সন্ধানে খুঁজেই চলেছি, একটা থাকার বাসস্থানের জায়গা খুঁজেই চলেছি। তাই বলছে সময় অনন্তহীন অফুরান সন্ধান, বিশ্বের বুকে ফেটে বয়ে যায় এই গান। বিশ্বের বুক ফেটে আমরা বিশ্বকে জানান দিচ্ছি। কে জানান দিচ্ছে? হাওয়া জানান দিচ্ছে। বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান। তাই বিশ্বের বুকে এই গান বয়ে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? হাওয়া। হাওয়া বিশ্বের বুকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছেন, এবং সবাইকে জানান দিচ্ছে যে আমাদের বাসা কোথায়, আমাদের বাসা তো নেই রে। তাই বলছে বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান, কোনখানে গেলে তারে পাই রে। বলছে কোথায় গেলে তাকে আমরা পাবো? কাকে পাবো? বাসস্থানকে পাবো। কে পাবে? হাওয়া পাবে। হাওয়া তার বাসস্থানকে, তার থাকার জায়গায় খুঁজে পাবে। তাই বলছে কোনখানে গেলে তারে পাই রে, খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে। শুধু শুধু বাইরে বাইরেই আমরা ঘুরে ফিরে তাকে খুঁজে ফিরছি। সুরে সুরে বলে যাই নেই রে, তবুও আমরা সুরে সুরে গানের মধ্যে দিয়ে বলে যাচ্ছি নেই, আমার থাকার জায়গা নেই। চিরকাল উত্তাল তাই রে, তাই আমরা চিরকাল উত্তাল হয়ে রয়েছি, ঠিক আছে। উত্তাল শব্দের অর্থ কি বললাম? উত্তাল শব্দের অর্থ উথাল পাতাল। উথাল পাতাল হয়ে আমরা চিরকাল বয়ে চলেছি। উথাল পাতাল বলতে কোনো কখনো ঝড়ের মধ্যে দিয়ে, কখনো বন্যার মধ্যে দিয়ে, এরকম মধ্যে দিয়ে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে, সমুদ্রের মধ্যে দিয়ে, নদীর মধ্যে দিয়ে আমরা উত্তালভাবে বয়ে চলেছি। প্রকৃতির মধ্যে দিয়ে, ঝড়ের মধ্যে দিয়ে আমরা উত্তালভাবে চিরকাল বয়ে চলেছি, তাই রে, তাই বলছেন। কিন্তু তবুও আমাদের থাকার একটা নির্দিষ্ট জায়গা নেই রে। এটাই এই কবিতার মধ্যে দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে। এই কবিতাটা বুঝতে পেরেছো তোমরা? এবার এবার তোমরা বলো কবিতাটা বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। এরকম অনেক প্রশ্ন আসতে পারে, এরকম শব্দের অর্থগুলো, নর্তন শব্দের অর্থ কি, তখন তোমাকে বলতে হবে নৃত্য। নৃত্য মানে নাচা, ঠিক আছে। এই শব্দের অর্থগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে, এরকম অনেক লাইন ধরে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এবং লেখকের সম্বন্ধে যেখানে আমরা আলোচনা করলাম, ওখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। প্রশ্নগুলো তো আমরা বলে দিয়েছি, যত কিছু যেভাবে আলোচনা করেছি, আর প্রশ্নের উত্তর আশা করি অন্যভাবে আলোচনা করতে হবে না। তোমাদের আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক করে দেবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে, ঠিক আছে? আর তোমরা যদি চাও যে ক্লাস 8-এর সাজেশন নেবে, যে কোনো পরীক্ষার জন্য সাজেশন, টেক্সট হোক কি ফাইনাল হোক, সমস্ত বিষয়ের আমি সাজেশন দিই এবং সাজেশন আসে, তোমরা সেই সাজেশন নিতে পারো। এবং তোমরা যদি চাও নোট নেবে, এই নোটগুলো নেবে। তোমরা যদি এই নোট চাও বা অন্য নোট চাও, আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। সেখানে আমি সাজেশন দিই, নোট দিই, অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যেটা নতুন বিষয় আসে, টপিক আসে, সেখানে আমি শেয়ার করে দিই, ঠিক আছে? তো তোমরা যদি চাও তো অবশ্যই অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্টেও লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? দু জায়গায় যে কোনো একটা জায়গা থেকে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে বা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? চলো, আজকের বিষয় এতটাই। পরবর্তীকালে আমরা আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে হাওয়ার গান এইটুকুটাই। চলো।